সুপ্রিয় দর্শক, সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আমন্ত্রণ জানাচ্ছি সম্পাদকীয়তে। আমাদের আজকের বিষয় প্রাণের উৎসবে মাতল দেশ। আর এ নিয়ে আমাদের সাথে আলোচনার জন্য উপস্থিত রয়েছেন অধ্যাপক মহিতুল আলম, উপাচার্য, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, ত্রিশাল। রয়েছেন অধ্যাপক নিরঞ্জন অধিকারী, সংস্কৃত বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, এবং অধ্যাপক বিশ্বজিৎ ঘোষ, বাংলা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। প্রিয় দর্শক, আপনারা ইচ্ছে করলে আমাদের সাথে এই আলোচনায় সরাসরি যোগ দিতে পারবেন। সেজন্য আমাদেরকে ফোন করতে হবে, যে এই নাম্বারগুলো টেলিভিশনের পর্দায় দেখা যাবে সেই নাম্বারে। এছাড়া আপনারা ফেসবুক অথবা SMS এর মাধ্যমেও আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। তা আমরা আলোচনায় যাবার আগে একটু দেখে নেব এই মুহূর্তের প্রধান শিরোনামগুলো। বর্ষবরণে সারা দেশের মঙ্গল শোভাযাত্রায় উচ্ছ্বসিত লাখো লাখো মানুষ। গ্রামীণ সংস্কৃতিকে ধারণ করে নেচে গেয়ে বাঙালির প্রাণের উৎসব উদযাপন। রমনা বটমূলে ছায়ানটের ঐতিহ্যবাহী বর্ষবরণে বৈশাখে আবাহন। সংস্কৃতির শক্তি দিয়ে অশুভর বিরুদ্ধে লড়াই করার প্রত্যয়। পুরনো সব জঞ্জাল মুছে ফেলে আগামীতে সমৃদ্ধ বাংলাদেশ করার প্রত্যয় প্রধানমন্ত্রীর। নববর্ষে গণভবনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়। প্রধানমন্ত্রীর ভারত সফরে দেশের স্বার্থ রক্ষা হয়নি। বর্ষবরণ অনুষ্ঠানে বেগম জিয়া বললেন, কারো প্রভুত্ব দেশের মানুষ মেনে নেবে না। এবং পহেলা বৈশাখে রাজধানী জুড়ে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন। স্বাগত জানিয়েছে নগরবাসী। আমরা এবার চলে আসব আমাদের আজকের আলোচনায়। আজকে বাঙালির প্রাণের উৎসব নববর্ষ, বাংলা নববর্ষ যথারীতি যথেষ্ট উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়েই পালিত হয়েছে। এবারের নববর্ষের কয়েকটি বিশেষ বৈশিষ্ট্য ছিল আমরা বলতে পারি। একটি হচ্ছে আমাদের যে মঙ্গল শোভাযাত্রা বের হয় চারুকলা অনুষদের সামনে থেকে, সেটি গত বছর নভেম্বরে বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে ইউনেস্কোর স্বীকৃতি পেয়েছে। এটি একটি উল্লেখযোগ্য সংযোজন। এবং ছায়ানটের যে বর্ষবরণ অনুষ্ঠান, যে ঐতিহ্যবাহী অনুষ্ঠানটা হয়ে আসে প্রতি বছর রমনার বটমূলে, সেটি এবার 50 বছর পূর্ণ হলো সেই অনুষ্ঠানেরও। সব মিলিয়ে এবার বাঙালি কিন্তু যথেষ্ট উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়েই নববর্ষ পালন করলো। যদিও নিরাপত্তার একটু কড়াকড়ি ছিল সঙ্গত কারণেই, তারপরও মানুষ সেটাকে স্বাগতই জানিয়েছে। তা আমি অধ্যাপক মহিতুল আলম আপনার কাছে আসব। এই যে বাঙালির প্রাণের উৎসব, আপনি কি বলবেন? আমার মনে হচ্ছে আমরা যদি 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে যে স্বীকৃত হয়েছে, সেটার সঙ্গে যদি এই স্বীকৃতিগুলো জুড়ে দিই, তাহলে দেখতে পাচ্ছি যে বাংলাদেশের একটা উদ্বোধন চলছে বিশ্বের মানচিত্রে। এবং তারই ফলশ্রুতিতে আজকে যেমন আমাদের ভাষাকে স্বীকৃতি দেওয়া হয়েছে, সেরকম আমাদের সংস্কৃতিকেও স্বীকৃতি দেওয়া হচ্ছে। আমাদের সাংস্কৃতিক পরিমণ্ডলের মধ্যে পহেলা বৈশাখ একটি বিশাল অংশ জুড়ে আছে, কারণ এটি একমাত্র উৎসব যেটা অসাম্প্রদায়িক চরিত্রের এবং যেটার সঙ্গে বাঙালির গ্রামীণ সংস্কৃতি একেবারে জুড়ে আছে আষ্টে পৃষ্ঠে। তো এই স্বীকৃতি আমরা পেয়েছি ইউনেস্কো থেকে, সেটি ভালো কথা। তার চেয়েও ভালো কথা হচ্ছে আমাদের মধ্যে আত্মপ্রত্যয় জেগেছে যে পয়লা বৈশাখে আমরা মঙ্গল শোভাযাত্রা দিয়ে বরণ করে নিচ্ছি। এবং বিভিন্নভাবে আপনি শুধু চারুকলা বিভাগের কথা বলেছেন, কিন্তু আসলে সারা দেশ জুড়ে যতগুলো বিশ্ববিদ্যালয় আছে, সব বিশ্ববিদ্যালয়ে আজকে সম্পূর্ণ উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে মঙ্গল শোভাযাত্রা হয়েছে। আর বাংলাদেশের যে শক্তি, সেটা শুধু সাংস্কৃতিক শক্তি নয়, বাংলাদেশের শক্তিটা আসলে অর্থনৈতিক শক্তিতেও পরিণত হয়েছে। তাহলে অর্থনীতির সঙ্গে সংস্কৃতির যখন একটা মেলবন্ধন হয়, তখন সে জাতি পৃথিবীতে অগ্রগণ্য একটা ভূমিকায় চলে যায়। বাংলাদেশ সেই অগ্রযাত্রায় আছে বলে আমার ধারণা। ধন্যবাদ। অধ্যাপক নিরঞ্জন অধিকারী, আপনার কাছে আসবো। আপনি যদি একটু পেছনের দিক থেকে বলেন যে বাংলা সনের যে প্রবর্তন সম্রাট আকবরের সময় হয়েছিল বলে আমরা জানি, এবং নববর্ষ উদযাপনের যে ইতিহাস
সেগুলো নিয়ে সামগ্রিকভাবে অন্যান্য বিষয় নিয়ে আপনি আলোচনা করতে পারেন। ধন্যবাদ। নববর্ষ উপলক্ষে দেশবাসীকে, বিশ্ববাসীকে আমি শুভেচ্ছা জানাচ্ছি এবং সময়কে কৃতজ্ঞতা জানাচ্ছি আমাকে এই সময়ের মাধ্যমে সবাইকে শুভেচ্ছা জানাবার সুযোগ করে দেওয়ার জন্য। সব বছর নানানভাবে প্রবর্তিত হয়, কোনোটা ফসলের সঙ্গে জড়িত, খাজনা আদায় করার শেষ দিন হিসেবে করে প্রথম শুরু করবে, তার থেকে একটা আসে। আরেকটা আছে কোনো শাসকের রাজ্য আরোহণ দিবস থেকে, তারপরে জন্মদিবস, মৃত্যু দিবস কে কেন্দ্র করে, তারপরে সন্ন্যাস প্রাপ্তি বা বোধি প্রাপ্তি, এর থেকেও এই যে চৈতন্যাব্দ, বুদ্ধাব্দ এগুলো এসছে। তো এরকম হযরত মুহাম্মদ হিজরত করেছিলেন, সেই থেকে যে হিজরি সাল এসছে। তো মানে শক রাজাদের অনুসারে শকাব্দ ছিল, মল্ল রাজাদের নিয়ে মল্লাব্দ ছিল আর কি। তো সম্রাট আকবরের সময়ে যেটা জানা যায় যে ফসলি সনে কে যদি ওইভাবে করতে হয়, তাহলে ঠিক ফসল যখন ওঠে তখন ওই বছরটা ঠিক থাকে না। কাজেই তখন চিন্তা ভাবনা করে নানানভাবে বিভিন্ন সনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে তাঁর যারা সহকারী ছিলেন, পারিষদ ছিলেন, তাদেরকে নিয়ে তারা মিলে এই বঙ্গাব্দের প্রচলন করেন সম্রাট আকবরের সময়। তার আগে বিভিন্ন রকম শকাব্দ, মল্লাব্দ ওইরকমভাবে বর্ষ গণনা করা হতো বিভিন্ন জায়গায়, কিন্তু বাংলার জন্যে মানে এই পরবর্তী এই বাংলা সনটি আকবরের দ্বারাই প্রচলিত। বাংলা সন এই যে পয়লা বৈশাখ, এটা আমাদের ঐতিহ্য, এবং যেটা মহিদুল আলম যেটা বললেন যে পয়লা বৈশাখ আমাদের ঐতিহ্য, নতুন বছরের প্রথম দিনটি যেন ভালো যায় এবং তাতে করে বছরটাও যেন ভালো যায় আর কি। এটি একটি সার্বজনীন উৎসব। অন্যান্য উৎসব, ধর্মীয় উৎসব, রাষ্ট্রীয় উৎসব, এগুলোতেও ধর্মের অংশটাই হয়তো অন্যরা অংশগ্রহণ করে না, কিন্তু বাংলাদেশের ঐতিহ্য হচ্ছে যেমন দুর্গা পূজার অনুষ্ঠানে জানে, কিন্তু উৎসবের সঙ্গে সবাই জড়িত হয়ে পড়ি। সরস্বতী পুজোর অনুষ্ঠান, আপ্যায়ন বা অন্যান্য দিক থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান, এগুলোর মধ্যে আমরা সবাই জড়িত হয়ে পড়ি। ঈদের অনুষ্ঠান, ঈদের জামাত, হয়তো অন্য ধর্মের লোকেরা ঈদের জামাতে অংশ নিতে পারে না ধর্মীয় অনুষ্ঠান বলে, কিন্তু ঈদের উৎসবে বুকে বুক মিলিয়ে আমরা সবাই মিলে চলছি, এবং এটাই হচ্ছে আমাদের বাঙালিত্ব। এবং বাঙালি জাতীয়তাবাদের সঙ্গে এই পয়লা বৈশাখের একটা ঘনিষ্ঠ সম্পর্ক আছে। সব মিলিয়ে এটা সকলের অংশগ্রহণের একটা অনুষ্ঠান, মিলন মেলা, চেতনার দিন উদযাপন করি আমরা মেলায়, খেলায়, গানে, শোভাযাত্রায়, পত্রপত্রিকার বিশেষ সংখ্যার প্রকাশে, তারপরে রেডিও টেলিভিশন চ্যানেল সমূহের বিশেষ অনুষ্ঠানমালায়, খাওয়ায় দাওয়ায়, নতুন পোশাকে। এছাড়া রবীন্দ্রনাথ ছাড়া আমরা প্রায় সব আয়োজনই অসম্পূর্ণ, এবং এখানে পয়লা বৈশাখেও তাই তার গান দিয়ে শুরু হয় সাংস্কৃতিক উদযাপন। এসো হে বৈশাখ এসো এসো, তাপস নিঃশ্বাস বায়ে, মুমুর সুরে দা উড়ায়ে, বৎসরের আবর্জনা দূর হয়ে যাক। তিনি বৈশাখকে আহ্বান জানিয়েছেন যে হে ভৈরব, হে রুদ্র বৈশাখ, ধুলায় ধূসর রুক্ষ উড্ডীন পিঙ্গল জটাজাল, তপক্লিষ্ট তপ্ত তনু, মুখে তুলে বিষান ভয়াল, কারে দাও ডাক হে ভৈরব, হে রুদ্র বৈশাখ। ছায়ামূর্তি তব অনুচর, দগ্ধ তাম্র দিগন্তের কোন ছিন্ন হতে ছুটে আসে, কি ভীষ্ম অদৃশ্য নৃত্যে মাতি ওঠে মধ্যাহ্ন আকাশে নিঃশব্দ প্রখর। ছায়ামূর্তি তব অনুচর, জ্বলিতেছে সম্মুখে তোমার লোলুপচিতাগ্নি শিখা, লেহি লেহি বিরাট অম্বর, নিখিলের পরিত্যক্ত মৃত স্তূপ বিগত বৎসর পরিভস্মসার। চিতা জলে সম্মুখে তোমার হে বৈরাগী, করো শান্তিপাঠ, উদার উদাস কণ্ঠ যাক ছুটে দক্ষিণে ও বামে, যাক নদী পার হয়ে, যাক চলে গ্রাম হতে গ্রামে, পূর্ণ করে মাঠ হে বৈরাগী, শান্তি করো পাঠ। এই শান্তির বাণী, এবং তিনি বলেছেন যে মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা, অগ্নি স্নানে সূচি হোক ধরা। তার এরকম আরো অনেক গান আছে। হৃদয়ে আমার ওই বুঝি তোর বৈশাখী ঝড় আসে, নমো নমো হে বৈরাগী বলে তিনি বৈশাখকে আহ্বান করেছেন। আমাদের ভিতরে ত্যাগ, তিতিক্ষা, বিরাগেরও একটা ত্যাগ আমাদের এই বাঙালির একটা বড় ঐতিহ্য, একটা বড় সততার, আমাদের সার্থকতার
আমাদের অগ্রযাত্রার একটা বড় বিষয় হচ্ছে ত্যাগ। সামনে মুক্তিযুদ্ধ করেছি, এটিও একটি ত্যাগ। তো গীতবিতানের প্রকৃতি পর্যায়ে 25টি প্রথম গানের মধ্যে প্রায় সবগুলোই এই বৈশাখকে কেন্দ্র করে লেখা। তিনি বলেছেন, মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা, অগ্নি স্নানে সূর্য ধরা, নমো নমো হে বৈরাগী, তপবহ্নির শিখা জালু, নির্বাণহীন নির্মল আলো অন্তরে থাকে জাগি। আমাদের এই প্রত্যাশা, আমাদের অন্তরে যেন নির্বাণহীন আলো জ্বলে থাকে। ধন্যবাদ। অধ্যাপক বিশ্বজিৎ ঘোষ, আপনি কি বলবেন? ধন্যবাদ। সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানাই। বাংলা বর্ষ 1424 আমরা পড়লাম। তার মানে সম্রাট আকবর এটা চালু করেছেন, কথাটি তো একেবারে ঠিক নয়। তিনি এটাকে সংস্কার করেছেন এবং সংস্কারটি তাৎপর্যপূর্ণ, কেননা তিনি যখন, তার আগে বছরের শুরুটা ছিল অগ্রহায়ণ। হায়ন অর্থ বছর, আর অগ্র তো বছর শুরু। অগ্রহায়ণ, হায়ন অর্থই হলো বছর। সুতরাং বছরের শুরুটা ছিল অগ্রহায়ণ মাস, কিন্তু তখন ফসল ওঠে না, ফসল পাকেও না, কেবল ধান আসে। এটি পাকার পরে কৃষক ঘরে আনবে, বিক্রি করবে, ফসল তখন টাকা থাকবে, তখন খাজনাটা দেবে। সুতরাং ফসলের সানের সাথে মিলিয়ে তিনি এটাকে আরো 5-6 মাস পিছিয়ে দিলেন। উদ্দেশ্য খাজনাটা ঠিকভাবে আদায় করা, রাজকোষে যাতে আদায় হয়। এখন তিনি কিন্তু একা এটি করতে পারেন নাই। বিখ্যাত পণ্ডিত ফতেহ আলী সিরাজি, অসামান্য বড় পণ্ডিত ফতেহ আলী সিরাজি এই কাজটি করলেন। তিনি হিজরি চান্দ্র বছর হিজরি, এই হিজরি চান্দ্র বছরের সঙ্গে মিলিয়ে সৌর বাংলা বছর তৈরি করলেন। এবং শাল শব্দটি ফার্সি, আর সন শব্দটি হচ্ছে, শাল আরবি, সন ফার্সি। বাংলা শাল, বাংলা সন বলা হচ্ছে, কিন্তু এই যে আরবি এবং ফার্সি শব্দ কিন্তু ঢুকে যাচ্ছে, অব্দ সংস্কৃত। এই যে দেখেন, যখন এই শাল শব্দটি বলছি, তখন কিন্তু বোঝা যাচ্ছে কোথাও না একটা অন্য একটা উৎস আছে। সেই উৎসটা কিন্তু ওই আকবর, ওই উৎসটা হচ্ছে ফতেহ আলী সিরাজি, পণ্ডিত ফতেহ আলী। তাহলে আকবর যেটি করলেন সেটি দীর্ঘদিন থাকলো, চলছে এখন। সুতরাং এইটির প্রচলন করেছেন তিনি। বাঙালি কিন্তু নববর্ষ উদযাপন এরকম ঘটা করে খুব বেশি দিন আগে শুরু করেনি। 19 শতকে রাজনারায়ণ বসু তিনি প্রথম এটি চালু করলেন কলকাতায়, এবং রাজনারায়ণ বসুর আত্মস্মৃতিতে আছে, আমি এটি চালু করেছি। তিনি বলছেন তার আগে নববর্ষ ছিল একান্তভাবে পারিবারিক পরিমণ্ডলে, একটি অর্থনৈতিক কাজ ছিল যে ওই খাজনা পরিশোধ করা, কিন্তু পারিবারিক পরিমণ্ডলে ভালো খাবার ইত্যাদি ছিল। কিন্তু এটি দীর্ঘকাল চলেছে। পরবর্তীকালে এটি সামাজিক উৎসবে রূপান্তরিত হয়েছে। আর 60-এর দশকে গিয়ে বাংলাদেশে, পূর্ববাংলা তথা আজকের বাংলাদেশ কেন্দ্রিক সমাজে নববর্ষ একটি নতুন শক্তি উৎস হিসেবে দেখা দিয়েছে, এবং ছায়ানট সেক্ষেত্রে একটা ঐতিহাসিক ভূমিকা পালন করেছে। উপনিবেশবাদের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে নববর্ষটিকে একটি হাতিয়ার হিসেবে বাঙালি গ্রহণ করেছিল। সেটি কিন্তু ক্রমে আরো বিস্তৃত হয়ে আজকে এই জায়গায় এসে দাঁড়িয়েছে, এবং আজকে আমরা ইউনেস্কোর কাছ থেকে তার স্বীকৃতি পাচ্ছি। আমাদের অনেক উৎসব আছে, 12 মাসে 13 পার্বণের দেশ বাংলাদেশ, কিন্তু আমাদের খুব বেশি ধর্মনিরপেক্ষ উৎসব নেই। হ্যাঁ, ঈদের মিছিলে, পুরনো ঢাকা ঈদের মিছিলে ইসলাম ধর্মাবলম্বী ব্যতীত অন্য ধর্মাবলম্বী মানুষও অংশগ্রহণ করতেন। জন্মাষ্টমীর মিছিলে হিন্দু ধর্মাবলম্বী ব্যতীত অন্য ধর্মাবলম্বী মানুষও অংশগ্রহণ করতেন, কিন্তু তার মধ্যে এই সমস্ত উৎসবের মধ্যে একটি ধর্মের অনুষঙ্গ থাকছে। কিন্তু নববর্ষে আমাদের একমাত্র অনুষ্ঠান, যে অনুষ্ঠানটি কোনো ধর্মের সীমায় সীমাবদ্ধ নয়, এবং এই যে নববর্ষের এই যে একটি স্বতন্ত্র চারিত্র, এটি আমাদের জাতিসত্তার সঙ্গে একাত্ম হয়ে যায়। এবং ওইটি 60-এর দশকের পরে আজকে এসে দেখা যাচ্ছে যে অশুভ, অমঙ্গল, অকল্যাণের শক্তির বিরুদ্ধে আমাকে সংঘ চেতনায় জাগ্রত করে নববর্ষ। এই যে নববর্ষের মঙ্গল শোভাযাত্রা বা কার্নিভাল যাকে আমরা যদি বলি, সেটি কিন্তু আসলে সংঘ চেতনার রূপ, এবং এই সংঘ চেতনাটি বাঙালি সংস্কৃতির প্রধান ভিত্তি। আজকে
বাংলাদেশের যেটি শুরু হয়েছিল, যশোরে শুরু হয়েছিল, কিন্তু 1985 সালে দুজন মানুষ শুরু করেছিলেন অতি সীমাবদ্ধ পরিসরে, সেটি আস্তে 89 সালে এসে ঢাকা চারুকলায় বিশাল আকার ধারণ করেছে এবং আজকে সারা বাংলা, যেটি প্রফেসর মহিতুল আলম বলেন, আজকে এমন কোনো বিশ্ববিদ্যালয় নেই বাংলাদেশে যেখানে, শুধু বিশ্ববিদ্যালয় কেন, অনেক প্রতিষ্ঠান থেকে বেরিয়েছে, নানা জায়গা থেকে মঙ্গল শোভাযাত্রা হয়েছে এবং এটি আজকে আমাদের একটা সংস্কৃতির অঙ্গ হয়ে দাঁড়িয়েছে। এবং এটি দিয়ে কি বোঝাতে পারি, আমি কি শিখতে পারি? শিখতে পারি যে অশুভের বিরুদ্ধে, অকল্যাণের বিরুদ্ধে, অমঙ্গলের বিরুদ্ধে সংঘ চেতনায় সমবেত হতে হয়। সংঘ শক্তি যদি থাকে তাহলে ওই কবর নাটকের মতন আমরা একাত্ম হতে পারি। কবর নাটকে যখন ইন্সপেক্টর হাফিজ মূর্তি 2কে বলেছে যে তুমি কবরে যাও বাবা, তখন মূর্তি 2 বলেছে গুলি দিয়ে গেঁথে দিয়েছেন, ইচ্ছে করলেই তো আলগা হতে পারি না। নববর্ষ আমাকে গেঁথে দিয়েছে, নববর্ষ আমাদেরকে সংঘবদ্ধ করেছে, ধনী দরিদ্র, উচ্চ নিচু, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান, নারী পুরুষ সকলকে সমবেত করেছে, সংঘ চেতনায় জাগ্রত করেছে এবং এটি বাঙালির সংস্কৃতির একটি চিরায়ত রূপ, একটি শাশ্বত রূপ। ধন্যবাদ। আমরা আবার ফিরে আসবো আমাদের আলোচনা, কিন্তু এর মধ্যে একজন দর্শক আছেন টেলিফোনে, আমরা একটু ফোনটা নেই। প্রিয় দর্শক, আপনার পরিচয়টা দিয়ে প্রশ্নটা করুন। নমস্কার, আমি অনুপম ঘোষ বলছি যশোর থেকে। বলুন। এখানে সম্মানিত আলোচক বৃন্দের কাছে আমি একটি প্রশ্ন রাখতে চাই। সেটা হলো যে 1947-এ দেশ বিভাগের পরে আমাদের বঙ্গভূমি পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ নামে বিভক্ত হয়েছে, কিন্তু আমাদের ভাষা, আমাদের সাহিত্য, আমাদের সঙ্গীত, আমাদের সবকিছু, আমাদের আচার আচরণ, উচ্চারণ, সমস্ত কিছুই এক এবং অখণ্ড। আমরা অখণ্ড বাঙালিত্বের চেতনায় বিশ্বাস করি, কিন্তু আমরা দেখতে পাই যে বাংলাদেশে একদিনে নববর্ষ পালিত হয় এবং পশ্চিমবঙ্গে ঠিক তার পরের দিন। এই যে এটা একটা সাংস্কৃতিক দূরত্ব তৈরি করছে বলে মনে হয়। তাই এটা কি কোনোভাবেই একই দিনে পালন হতে পারে না? এই প্রশ্নটা আমি সম্মানিত আলোচক বিশ্বজিৎ ঘোষ বলবেন। হ্যাঁ, ধন্যবাদ অনুপম। আপনাকে শুধু এইটুকু জানাই, যেমন একটু আগেই আমি বলেছি যে হিজরি সন থেকে বঙ্গাব্দে যখন আসলো তখন এক ধরনের সংস্কার করতে হয়েছিল। আবার আরেকটি সংস্কার হলো 1985 সালে গিয়ে বাংলা একাডেমি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ যে সাজেশন অনুযায়ী সেটিকে পরিবর্তন করে যে বছরের প্রথম 6 মাস 31 দিনে আর পরের 6 মাস 30 দিনে এটি বঙ্গাব্দের হিসাবে চালু করা হয়েছিল এবং এটি এখন বাংলাদেশে গৃহীত হয়ে গেছে। কিন্তু পঞ্জিকা বলছে ভিন্ন কথা এবং পঞ্জিকা অনুসারে পশ্চিমবাংলায়, এমনকি বাংলাদেশের অনেক হিন্দু পরিবার আজকে নববর্ষ পালন করছে না, তারা পালন করবে পঞ্জিকা অনুসারে আগামীকালকে। এটি একটা বিভাজন হয়ে গেছে। এই বিভাজন থেকে উত্তরণের কোনো সুযোগ আছে কিনা আমি জানি না, কারণ একটি রাষ্ট্র একটিকে গ্রহণ করেছে, অন্য একটি রাষ্ট্র, দুটো আলাদা রাষ্ট্র, সুতরাং এক ধরনের বিভাজন তৈরি হয়ে গেছে। এই বিভাজন অনুমান করি আর দূর করা যাবে না। এবং আমরা কিন্তু দেখি ঈদও কিন্তু বাংলাদেশে একরকম, ঈদও হয় চাঁদপুরে হয় একদিন আগে, সৌদি আরবের সাথে মিল রেখে। যাই হোক, সেটা বড় কথা নয়। ইতিবাচকভাবে দেখা যায় যে ইতিবাচকভাবে দেখা দুটো পয়লা বৈশাখ হলো, তাহলে একদিন বেশি পেলাম। আর বাংলাদেশে যেভাবে পয়লা বৈশাখটা হয়, পশ্চিমবঙ্গে কিন্তু সেইভাবে এখনো না না না। এবারে দেখলাম যে পশ্চিমবঙ্গে এবারে মঙ্গল শোভাযাত্রা বেরিয়েছে এবং ব্যাপক একটা ওরা কমিটি করেছে, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে ওটা বেরোবে এবং না, যাদবপুর বিশ্ববিদ্যালয় শেষ হবে, অনেকটা 3 কিলোমিটার পথ অতিক্রম করে আসবে। এবারেই প্রথম তারা চালু করেছে এটি। আপনি কি বলছেন? আমি যেটা বলছিলাম যে মানে সেখানে কিন্তু অবিনাশবাবু বলে একজন পণ্ডিত ছিলেন শহীদুল্লাহর সঙ্গে, তারা জ্যোতিষশাস্ত্র মিলিয়েই এই যে 365 দিন কয়েক ঘন্টার যে ডিফারেন্স হয় এবং মানে 30, 31, 32 পর্যন্ত মাস চলে যায়, এইটাকে অ্যাডজাস্ট করবার জন্যই তারা পঞ্জিকা সংস্কার করেছিলেন। এখন দুই দেশের জ্যোতিষশাস্ত্রীরা, পণ্ডিতরা, জ্যোতির্বিদেরা যদি বসে একটা জায়গায় পৌঁছান তাহলে হয়তো তার সমাধানের একটা ইঙ্গিত থাকতে পারে, তার আগ পর্যন্ত না। অধ্যাপক মহিতুল আলম, আপনার কাছে আসবো। আপনি বলছিলেন যে অর্থনীতির একটা ব্যাপারও কিন্তু সংস্কৃতির সাথে যোগ হয় পয়লা বৈশাখে, বিশেষ করে প্রচুর মানুষ কেনাকাটা করে, এটা একটা রীতি হয়ে দাঁড়িয়েছে। এবং আমরা লক্ষ্য করেছি যে আমাদের সরকারও কিন্তু একটা বোনাস চালু করেছে কয়েক বছর আগে থেকে, যে 20% বোনাস পাবে পয়লা বৈশাখে। অনেক প্রাইভেট প্রতিষ্ঠান, আমি জানি না, আমরাও কিন্তু গতবার সরকারি কর্মচারীরা পেয়েছেন, এইবারে বেসরকারি কর্মচারীদেরও
বেতন ভাতা 20% এরকম দেওয়া হয়েছে এবারই প্রথম। আমরা কিন্তু ফুল বোনাস দিই, যাই হোক। অর্থনীতির সম্পর্কটা আসলে আমাদের বলতে হবে এভাবে, যেমন মৃৎপাত্রের যে পটারিস, এগুলো তো এখন যেহেতু আধুনিক যুগে আমরা প্রবেশ করে গেছি, শিল্পোন্নয়ন হচ্ছে, সেজন্য এগুলি একটা কাস্টমাইজড ইয়েতে চলে এসছে। আগে যেখানে কুমোররা অনেক চেষ্টা করে হয়তো 2000টা বানাতে পারতো, এখন সেখানে তারা 10,000 বানাচ্ছে। এবং পয়লা বৈশাখ ওই অর্থে গ্রামের অর্থনীতির মধ্যে একটা নতুন প্রাণের সঞ্চার করেছে। সেজন্য দেখা যাচ্ছে, ধরেন ইলিশের কথাও যদি বলি, ইলিশ মাছকে যদি গ্রামের একটা উৎপাদন বলি, সেটা তো শহরে আসছে। কাজে ইলিশ মাছের যে ইয়েটা বেড়ে গেছে, বলতে পারেন যে ব্যবসায়িক সক্ষমতা বেড়ে গেছে, সেটার সঙ্গে গ্রামীণ অর্থনীতির একটা সম্পর্ক আছে। ঠিক সেভাবে যদিও ইলিশ মাছ পয়লা বৈশাখে খাওয়া নিরুৎসাহিত করা হয়েছে, এবং এতে আমি যেখানে কাজ করি ত্রিশালে, কিছু কিছু সাধারণ কৃষক বলেছেন যে স্যার একটু ভালো হয়েছে যে 500 টাকায় করে এখন আমরা ইলিশ খেতে পারছি, কারণ আগে তো সরকারি উচ্চপদস্থ কর্মকর্তাদের জন্য ইলিশ আলাদা করে রাখা হতো, এবার আর সেটা রাখা হয়নি, সেজন্য এটার মূল্যমান কমে গেছে। সেই অর্থে এক ধরনের তো ইলিশের হচ্ছে। আর পটারি, তারপরে এই ধরনের যে হ্যান্ডিক্রাফটস গুলো বলছি, এগুলো কুটির শিল্প আসলে আবার পুনরুজ্জীবিত হয়েছে। আমি যেটা বলতে চাইছি যে আমাদের দেশের যে শিল্পোন্নয়ন চলছে, আগের চেয়ে গ্রামীণ অর্থনীতি জোরদার হয়েছে, সেখানে কলকারখানা গ্রামে ঢুকে গেছে। ফলে আগে যেসব কলকারখানা অভাবে কুটির শিল্প গ্রো করতে পারে নাই, এখন কুটির শিল্পগুলো সেভাবে আরো জোরদার হয়েছে। যেমন হ্যাচারি বেড়েছে, পোলট্রি ফার্ম বেড়েছে, তারপরে ক্যাটল ফার্মিং বেড়েছে। এগুলোর সঙ্গে আমাদের গ্রামীণ অর্থনৈতিক সংস্কৃতির যোগ হয়েছে। এবং আমার একটা ধারণা, বাংলাদেশ যে আগের চেয়ে ভালোভাবে পয়লা বৈশাখ উদযাপন করতে পারছে এবং অনেক বেশি ফেস্টিভ হয়েছে, তার পেছনে এই অর্থনৈতিক সূত্রগুলো কাজ করছে। একটা নেটওয়ার্ক তৈরি হয়েছে, যেটা হয়তো অর্থনীতিবিদেরা আরো পরিসংখ্যান দিয়ে বলতে পারবেন, কিন্তু আমাদের ধারণা যে এটা ইতিবাচক একটা রূপ নিয়েছে। এখানে আমি একটু যোগ করতে চাই, সেটা হচ্ছে মেলা। এই যে মেলাটা, মানে আমাদের বিভিন্ন উপলক্ষে বৃষ্টির ঘোষ যেটা বললেন যে 12 মাসে 13 পার্বণ, এই বৈশাখী মেলা ছাড়াও আরো অন্যান্য উপলক্ষে নানান সময় নানান মেলা হয়। তো সে মেলায় দেখেছি আমার মা, পিসিমা, মানে এরা নিজেরা, অর্থাৎ মেলায় মার্কেটিংটা, অর্থাৎ আমরা যেমন দোকানে গিয়ে পণ্য কিনি, পণ্যই আসলে গ্রাহকের কাছে চলে আসে। কাজে মেলার মধ্য দিয়ে কিন্তু অর্থনৈতিক একটা মানে যে আদান প্রদান, সরবরাহ এবং চাহিদার যোগান, এটা কিন্তু মেলাটার মধ্য দিয়ে কিন্তু এই ব্যাপারটা গ্রামীণ অর্থনীতিতে এটা একটা বিরাট ভূমিকা রাখে। আজকে শহরে যে মলগুলোতে এখন আপনি যে পাঞ্জাবি কিনবেন, স্যান্ডেল কিনবেন, এগুলো তো সব গ্রামে নিয়ে চলে আসছে, মোটিভগুলো নিয়ে। ফলে এক ধরনের কিন্তু গ্রামের সঙ্গে শহরের অর্থনীতিরও কিন্তু একটা মেলবন্ধন চলছে। আজকে পত্রিকায় দেখেছি সেটা হচ্ছে এই নববর্ষ উপলক্ষে 30,000 কোটি টাকার ফ্যাশন সামগ্রী বিক্রি হয়েছে। এই যে পোশাক, এটি আমাদের অর্থনৈতিক সচলতা বা লিকুইডিটির কথা যদি তারল্যের কথা বলি, তাহলে তো পোশাকটা একটা বিশাল জায়গা, এবং 30,000 কোটি টাকার পোশাক বিক্রি হয়েছে এই নববর্ষ উপলক্ষে। বিশাল ব্যাপার, ফুলের একটা বিশাল বাণিজ্য এই নববর্ষ উপলক্ষে। এবং মানুষের সঙ্গে মানুষের যে সম্পর্কের জায়গায়, সেখানে উপহার প্রদানের একটা বড় জায়গা থাকে, নিমন্ত্রণ করে খাওয়ানোর একটা বড় জায়গা থাকে। অর্থনৈতিক সচলতা আমাদের বৃদ্ধি পেয়েছে বলে এগুলা আছে, এগুলা বেড়ে গেছে। তবে এর সঙ্গে আমরা খুব সাধুবাদ জানাবো বর্তমান সরকারকে, যে এই বৈশাখী একটি ভাতা দেওয়ার শুরু হয়েছে, এটি এই ক্ষেত্রে একটা বড় ভূমিকা পালন করেছে। আর অন্যদিকে ইলিশের ব্যাপারটা একটু বলা দরকার খুব। ইলিশ আমাদের নববর্ষের সাথে কখনোই যেত না, ইলিশের সাথে আমাদের নববর্ষের সংস্কৃতি কোনো মিল নাই। এটি 1980-র দশকে হঠাৎ করে অকস্মাৎ রমনার বটমূলে এই অনুষ্ঠানকে কেন্দ্র করে পান্তা ভাত এবং ইলিশ চালু হলো। এবং ইলিশের এটা এমন একটা সময়, যে সময় ইলিশ কেবল বাচ্চা দেয় এবং ইলিশের বাচ্চাগুলো ডিম থেকে বাচ্চা আসে জাটকা পর্যায়ে। এটি ধরে এগুলাকে, এবং মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে যেন ইলিশ এভাবে নষ্ট করা না হয়, এটি খুব তাৎপর্যপূর্ণ।
এবং এই সময় এখন ইলিশ ধরাও বন্ধ। কাজে আমাদের মনে হয় আমাদের জাতীয় স্বার্থের কথা বিবেচনা করে আমাদের এই দিকে নজর দেওয়া উচিত। আজকেই পত্রিকায় একটি রিপোর্ট আমি দেখেছি, সম্ভবত প্রথম আলো পত্রিকাতেই, সেটা হচ্ছে যে বাংলাদেশে বছরে এখন গড়ে মাছ খাওয়ার যে একটি অভ্যাস সেটি বেড়েছে অনেক। কারণ এখন বিশ্বে মাছ উৎপাদনের ক্ষেত্রে আমরা ষষ্ঠ, চতুর্থ থেকে ষষ্ঠ এরকম পরিসংখ্যানগত, কিন্তু পুষ্টিগুণে আমরা পিছিয়ে পড়ছি। অর্থাৎ চাষের যে মাছ, সেই মাছের পুষ্টিগুণ নদীর মাছের, প্রাকৃতিক মাছের চাইতে কম। তাহলে ইলিশ চাষ দ্বারা সম্ভব নয়। ইলিশগুলো যদি বাঁচিয়ে বা বড় করা যায় তাহলে পুষ্টি হিসেবে, জাতীয় পুষ্টি এবং বৈদেশিক মুদ্রা অর্জনের ক্ষেত্রে বড় ভূমিকা পালন করতে পারে। কাজেই আরেকটি রিপোর্ট কিন্তু বেরিয়েছে যে ইলিশ মানে বিশ্বের 75% ইলিশই বাংলাদেশের নদীতেই পাওয়া যায়, বা মায়ানমার 15%, ভারত 5, আর 75%ই আমাদের। সেই আমাদের সাথে আরেকজন দর্শক আছেন টেলিফোনে, আমরা ফোনটা নেই। প্রিয় দর্শক, আপনি পরিচয়টা দিয়ে প্রশ্নটা করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলুন। আমি মোহাম্মদ আসাদুজ্জামান গাঁও থেকে বলছি, ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগের প্রাক্তন ছাত্র। বলুন। আমি বিশ্বজিৎ স্যারের সাথে কথা বলবো। বলেন। একটু দ্রুত বলতে হবে। বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের এই যে বর্ষপঞ্জে যে একদিন পার্থক্য হয়, এই দূরত্বটা দূর করা সম্ভব। সেটা হলো ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সাহেব যে সংস্কার করেছেন, এটাকে আমরা নমুনা শুদ্ধি স্বরূপ মাত্র একটি বছর লিপিয়ার না হলেও চৈত্র মাসকে একদিন বাড়িয়ে ধরব। তাহলে ফরিভার চিরদিনের জন্য পশ্চিমবঙ্গ কেন সারা পৃথিবীতে আমাদের এই বাংলা বর্ষ 15 এপ্রিলে নববর্ষ হবে। ধন্যবাদ। আপনার কোনো প্রশ্ন আছে কি? আপনি তো একটা প্রস্তাব দিলেন। এটাই, আর কোনো প্রশ্ন নেই, এবং এটা করা সম্ভব। ধন্যবাদ, ধন্যবাদ। এটা আমরা আলোচনা করেছি মনে হয় কিছুটা। এটা ওনারাও এই কথা বলার চেষ্টা, কিন্তু এগুলো গৃহীত হয়নি। কারণ ওই 6 মাস 31 দিন, 6 মাস 30 দিনে করা হয়েছে, এগুলোও ওনারা যে আলোচনা করেনি তা তো নয়, কিন্তু কোনো মীমাংসায় পৌঁছতে পারেননি বলে এইভাবে শহীদুল্লাহ সাহেব প্রস্তাব দিয়েছেন, সেটি গৃহীত হয়েছে। এইটুকুই, আর কিছু করার নেই। এখন ভবিষ্যতে যেটি প্রফেসর নিরঞ্জন অধিকারী বলেছেন, ভবিষ্যতে যদি দুই বাংলার জ্যোতিষশাস্ত্রবিদরা বসে কিছু করেন, তবে এটি সুদূর পরাহত, এই কারণে যে দুটি স্বাধীন রাষ্ট্র কি সিদ্ধান্ত নেবে সেটি পরবর্তীকালে, সে ব্যাপারে আমাদের কিছু করার নেই। প্রশ্নে একটা হিসাব ছিল, সেটা হলো কি, ওই 6.5 ঘন্টা করে অতিরিক্ত হয়ে আমরা জুলিয়ান ক্যালেন্ডারে পাচ্ছি 29 ফেব্রুয়ারি। তো উনিও সেটা বোধহয় বলতে চাইছেন যে চৈত্র মাস একদিন বাড়িয়ে দিলে তাহলে আগের ইয়েতে ফেরত যাওয়া যায়। কিন্তু কথা হয়েছে, একটা রাষ্ট্রের মধ্যে যখন একটা ব্যবস্থা গৃহীত হয়ে যায়, সেটাকে কনভেনশন হিসেবে মান্য করতে হবে। এবং এরকম পৃথিবীতে ইতিহাস নিলে দেখা যাবে এর ধরনের এলোমেলো ব্যাপার অনেক জায়গায় আছে, এবং এগুলি এইভাবেই থাকবে। আমরা একটু বিশ্বজিৎ ঘোষ, আপনার কাছে একটি ব্যাপারে আসবো, যে হালখাতার একটি ব্যাপার দীর্ঘদিন যাবৎ চালু হয়েছে, এটি সম্পর্কে একটু বলবেন। হালখাতা তো আমাদের নববর্ষের সংস্কৃতির একটা প্রধান জায়গায় ছিল, এবং অতীতের মানে শৈশব স্মৃতি থেকে বলতে পারি যে কবে নববর্ষ আসবে, কবে হালখাতার অনুষ্ঠানে যাব এবং মিষ্টি খাবো, দোকানে গিয়ে দাঁড়িয়ে থাকবো, মিষ্টি দেবে, তারপরে চলে আসবো, এটি তো একটা লোভনীয় একটা অনুষ্ঠান ছিল। এবং হালখাতার আরেকটি ব্যাপার ছিল যে খাজনা পরিশোধের একটি প্রসঙ্গ। পুরনো খাতা বন্ধ হয়ে যাবে, নতুন খাতা চালু হবে, খাজনা বাকি বকেয়া দেয়া হবে, আবার নতুন করে নেওয়া শুরু হবে। এটি ছিল অর্থনৈতিক সচলতার একটি বড় জায়গা। কিন্তু ঐতিহ্যের অনেক কিছুই নষ্ট হয় বা নতুন ঐতিহ্য তৈরি হয়। হালখাতাটাও আমাদের কাছ থেকে প্রায় হারিয়ে যাওয়া একটি প্রসঙ্গ। এখনো যে কিছু ঐতিহ্যিক দোকানদার হালখাতা করেন না তা নয়, আছে, কিন্তু সেইভাবে আর দেখা যায় না। এইবারে দেখলাম কিছু পুরাতন ঢাকায় কোনো জায়গায় আছে। এবারে দেখলাম যে জাতীয় রাজস্ব বোর্ড তারা হালখাতা চালু করেছেন। এটি নতুন ভাবে পুরনো ঐতিহ্যকে আবার পুনর্মূল্যায়নের জায়গাটা তৈরি হয়েছে, এবং এইভাবেই হয়। আমার মনে হয় এই কথাটি আমি বলবো যে পুরাণে একটা ফিনিক্স পাখির কথা আছে। ফিনিক্স পাখি ও সূর্য ওঠার সঙ্গে সঙ্গে পড়তে থাকে, এবং যখন সূর্যাস্ত যায় তখন পুরে একদম ছাই হয়ে যায়। আবার সূর্যাস্তের পর থেকে তার শরীরটা আবার পাখির রূপ পেতে থাকে, এবং যখন সে ডানা মেলবে করছে, ঠিক তখন আবার পূব দিকে সূর্য উঠতে থাকে, এবং তখন সে আবার পুরে ছারখার হয়ে যায়, ছাই হয়ে যায়। বাঙালি জাতির সত্তার মধ্যে ওই ফিনিক্স পাখির সত্তা আছে।
বাঙালির মধ্যে ফেনিক্স পাখির সত্তাটা আছে বলেই সে পুরনোকে আবার নতুন করে নির্মাণ করতে জানে এবং সমস্ত অপশক্তির বিরুদ্ধে, অশুভ শক্তির বিরুদ্ধে সে আবার রুখে দাঁড়াতে জানে। আবার হালখাতার সঙ্গে আপনি যদি একটু চিন্তা করেন তাহলে রবীন্দ্রনাথের এই গানেরও একটা মিল আছে, এসো হে বৈশাখী এসো এসো, যাক পুরনো সব উড়ে যায়। তাহলে আমরা দেখছি যে কাব্যিক যে সত্তা এবং ব্যবসায়িক সত্তার মধ্যেও কিন্তু একটা মিল হয়েছে, সাদা চোখে দেখা যাচ্ছে না, কিন্তু আমরা গভীরে গেলে দেখা যাচ্ছে যে একটা মিল আছে। আমি সেই কথাটা বলতে চাই যে অর্থনীতির একটা ব্যাপক ব্যাপার আছে এই পয়লা বৈশাখ উৎসবের পেছনে। কেন্দ্র করে অধ্যাপক নিরঞ্জন অধিকারী, আমি একটু নিরাপত্তার প্রসঙ্গে আসবো। গত কয়েক বছর ধরেই দেখছি যে নিরাপত্তার খুব কড়াকড়ি আরোপ করা হচ্ছে এবং গত বছরও ছিল, এবছরও আমরা দেখলাম যে বিকেল 5টার পরে উন্মুক্ত স্থানে অনুষ্ঠান করা নিষেধ করে দিয়েছে ডিএমপির পক্ষ থেকে। এটি করে অনেকেই দ্বিমত প্রকাশ করছেন যে এটা কেন পুলিশ ইচ্ছে করলে হয়তো একটু সীমিত করতে পারত, যে কয়েকটি স্থান নির্দিষ্ট করে দেয়া যেত, ঢাকা শহরের 4-5টি স্থানে বা বিভিন্ন জেলা শহরে 1-2টি স্থানে প্রোটেকশন দিয়ে তো করতেই পারতো। কারণ আমরা দেখেছি যে বইমেলায় কিন্তু 8টা পর্যন্ত, রাত 8টা পর্যন্ত খোলা ছিল, বাণিজ্য মেলা রাত 10টা পর্যন্ত খোলা ছিল। সেইখানে যদি নিরাপত্তা দিতে পারে তাহলে পয়লা বৈশাখে এরকম কিছু নির্দিষ্ট জায়গায় দিতে পারবে না। কারণ এই নিরাপত্তার অজুহাতে কি মানে জঙ্গিবাদী তৎপরতায় যারা জড়িত তাদেরকেই কি আর উৎসাহিত করা হচ্ছে না? তারা ভাবছে যে আমরা তো অনেকটাই নিয়ন্ত্রণ করতে পেরেছি এদেরকে। তো এটা নিরাপত্তার ব্যাপারটা খুবই সংবেদনশীল। তো এটা শুরু হয়েছে রমনা বটমূলের যে মানে 2022 সালে সেই সময় থেকে, তারপরের থেকে কিন্তু বাঙালি সেটা উপেক্ষা করেছে। আমরা জানি যে পরের বছর আরো বেশি লোক অংশগ্রহণ করেছে। এটা তবে আপনি যেটা বলেছেন এইটা ঠিক হতে পারে, কিন্তু পুলিশের যে শক্তি বা নিরাপত্তার যে শক্তি তা নিয়ে তারা চিন্তা করেছে, তারা কোনো রিস্ক নিতে চাইছে না। তারা চিন্তা করেছে যদি আমি রাত্রেবেলা অনুষ্ঠান করতে যাই তো দিনের বেলা নিরাপত্তা দেওয়া যতটা সহজ, রাত্রেবেলা নিরাপত্তা দেওয়াটা ততটা কঠিন। কিন্তু আমিও ঘুরতে বেরিয়েছি, নিরাপত্তার কড়াকড়ি আছে ঠিকই, কিন্তু সেটা একেবারে আমি আজকে সারাদিন বেরিয়েছি, সকালবেলা গেছি, তারপরে খেলাঘরের একটা অনুষ্ঠান ছিল শহীদ মিনারে, সেখানে গেছি, শহীদ মিনারে গেছি, রাস্তাগুলো যেতে দিচ্ছে, ইয়ে করছে, কিন্তু না বিকেল 5টা আমি একটু বিশেষ আপনার কাছে আসবো এই বিষয়টা নিয়ে। 5টার পরে হ্যাঁ, এটা আপনি যেটা বলেছেন ওটার সঙ্গে আমি একমত যে মানে কিছু জায়গা নির্দিষ্ট করে দিয়ে মানে অনুষ্ঠান করতে দেওয়া যেতে পারত। মানে আমরা যেন অনেক অনুষ্ঠানে কিন্তু সন্ধ্যার পরে তো অনুষ্ঠানগুলো জমে আর কি। যেহেতু এটি গ্রীষ্মকাল, সেই গরমটা একটু বেশি, ফলে অপরাহ্নের পরে অনুষ্ঠানটা হয়তো একটু আরামদায়ক হতে পারে, এটা ঠিকই আছে। কিন্তু সরকারেরও তো একটি চিন্তা থাকতে পারে। তাদের চিন্তাটি হয়তো কোথাও একটি যদি দুর্ঘটনা ঘটে যায় সেটি পুরো তাদের যে অগ্রগতি, সেই অগ্রগতির ক্ষেত্রে একটা বাধা হয়ে দাঁড়াতে পারে। এটি হয়তো তাদের মধ্যে হয়তো এই চিন্তাটা কাজ করেছে। তবে অধিকাংশই আমি দেখেছি পত্র পত্রিকায়, অধিকাংশই প্রগতিশীল সাংস্কৃতিক ব্যক্তিত্ব যারা, তারা কিন্তু এটিকে খুব ভালো চোখে দেখেননি, পছন্দ করেননি। সেটি তাদের দৃষ্টিভঙ্গি থেকে ঠিক আছে, সরকারটি নিজের সাথে দৃষ্টিভঙ্গি আছে। না, এটা তো সরকারের মানে সহজ সমাধান আর কি, সহজ সমাধান। জঙ্গি হামলা আছে, আরেকটা টিজিং এর ব্যাপারটাও আছে কিনা কিছুটা। কারণ ওই পয়লা বৈশাখে কোন একটা সময়ে একটু টিজিংটা বেড়ে গেছিল, এটার কারণে কি কিছুটা নিয়ন্ত্রণ চলছে কিনা এটাও একটা ব্যাপার। তবে আমার মনে হয় যে এই জিনিসটা নিরাপত্তার দিক থেকে কিন্তু তারা মানুষকে বলবে, কারণ যে কোনো একটা দুর্ঘটনা ঘটে গেলে সরকারের জন্য একটা বিব্রতকর অবস্থা হয়, নিরাপত্তা বাহিনীর জন্য। কিন্তু একই সময়ে এটাও হতে পারে যে সময়টা আছে, কারফিউ আওয়ার্স আছে, কিন্তু অনুষ্ঠান চলছে, এরকমও হয়তো মানে দেখা সম্ভব আমার মনে হয়, যে বা চলছে এরকমও আছে বোধহয় জিনিসটা। মানে মেলাটা ভেঙে যাচ্ছে 5টায়, ঠিক সেরকম বোধহয় না। মানে এক ধরনের কোথাও একটা আছে, মানে একটা ছাড়ের ব্যাপার আছে। তবে এটা ঠিক যে নিয়ন্ত্রণ বিধি এখন প্রয়োগ করা হচ্ছে, যে এটা আমাদের উৎসবের যে মানসিকতা থাকে, বিশেষ করে গরমের দিনে, কারণ গরমের দিনে দিনটা শুরু হয় 5টার পর থেকে, তখন যদি এটা নিয়ন্ত্রণ আনা হয় তখন এই উৎসবের যে একটা পরিবেশ সেটা অবশ্য ক্ষুণ্ণ হয়, সেটা সত্য।
কিন্তু আবার পয়লা বৈশাখের আগের দিন যে চৈত্র সংক্রান্তির দিনে যে ফানুস ওড়ানোর ব্যাপার আছে, ঘুড়ি ওড়ানোর ব্যাপার, এগুলোতে কিন্তু কোনো বিধিনিষেধ নেই। তো ব্যাপারটা একটা কোথাও একটা ব্যালেন্সটা কোথায় করা হবে, টার্গেট করা হবে, এটা ঠিক করতে হবে আর কি, মানে স্ট্রাইক করতে হবে। আরেকটা ব্যাপার হচ্ছে যে মানে বই মেলাটা একটা নির্দিষ্ট জায়গায়, আর মানে এই যে পয়লা বৈশাখের অনুষ্ঠানটা এত ব্যাপক, এই নিরাপত্তার ব্যাপারটাই সরকারকে বেশি করে ভাবিয়েছে। নির্দিষ্ট কিছু জায়গা যেমন রবীন্দ্র সরোবর, সেটা আমি বললাম আপনার সঙ্গে একমত আমি। সেরকম কিছু হতে পারে। মানুষ কিন্তু বেরিয়েছে, রাস্তায় বেরিয়েছে, সন্ধ্যার পরেও মানুষ প্রচুর রিক্সায় করে বেরিয়েছে এবং সেখানেও মানুষকে কিছুটা বাধা দেওয়ার চেষ্টা করেছে। আমার অভিজ্ঞতায় এবারে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আমার চোখে যেটা হয়েছে যে কম বলে মনে হয়েছে অন্য বছরের তুলনায়। এর একটা ছোট কারণ আমি যেটা ভেবেছি সারাদিন, সেটা হচ্ছে যে আজকে শুক্রবার, কালকে শনিবার, পরশুদিন বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে অথবা না ইস্টার সানডে উপলক্ষে বন্ধ। এই 3টা দিন ছুটি পাওয়ার ফলে অনেক নগরবাসী গ্রামে চলে গেছে। এই কারণটা আমার কাছে এটা মনে হয়েছে, কারণ প্রতি বছর আমি দেখি সেই তুলনায় এবারে চাপটা কম মনে হয়েছে আমার কাছে। আচ্ছা, ছুটির একটা আমেজ আছে আর কি। 3 দিন ছুটি পাওয়া তো আমাদের জন্য খুব আনন্দের একটা সংবাদ। না, আপনাদের টিভিতে দেখিয়েছে একটু আগে যে কক্সবাজারে বিনোদন ভ্রমণকারীরা বেশ আনন্দ করছে। হ্যাঁ, সেটাও একটা ব্যাপার। কিন্তু এবার মানে প্রতি বছরই আমরা দেখি নববর্ষ উপলক্ষে প্রচুর মানুষ বাইরে বেড়াতে চলে যান। আর এটা প্রফেসর মহিদুল আলম বলেন, সেটাও কিন্তু হয়তো সরকারের কাজ করতে পারে মাথায়, যে বইমেলা একটা নির্দিষ্ট জায়গায়, কিন্তু নববর্ষের এই যে যারা বের হয় রাস্তায়, এর মধ্যে কিন্তু নারীর সংখ্যা বেশি, শিশুরা থাকে, সেটাও হয়তো একটা বিষয় কাজ করতে পারে এই ধরনের 5টা পর্যন্ত বিধিনিষেধের জায়গাটি। এনিওয়ে, আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমরা আশা করব এই বিধিনিষেধ আর থাকবে না, কারণ আমরা কোনোভাবেই এই অপশক্তির কাছে পরাস্ত হতে চাই না। এই অপশক্তি যেন দাবি করতে না পারে যে আমাদের হুমকিতে এদের নববর্ষ উদযাপন সীমিত হয়ে গেল। আগামীতে আমরা সেটাই দেখতে চাই। এই প্রত্যাশা ব্যক্ত করে আপনাদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয়। প্রিয় দর্শক, সবাইকে আবারও শুভেচ্ছা। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়। দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।